সকলকেই স্বাগত বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি 45-এর বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি এবং পাশাপাশি সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়েও থাকছে আলোচনা, যেগুলি তোমাদের ইউনিভার্সিটি এক্সামে আসার সম্ভাবনা বেশ অনেকটাই। তো দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলি 45 is written by অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠেগর, অপশান সি মধুসূদন দত্ত, অপশান ডি জীবনানন্দ দাস। তো এটার কোনো সন্দেহ রাখে না, রাইট আনসার অপশান বি রবীন্দ্রনাথ ঠেগর, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, গীতাঞ্জলি ইজ অলসো নোন অ্যাজ গীতাঞ্জলি 45, গীতাঞ্জলি 45 ইজ অলসো নোন অ্যাজ অর্থাৎ গীতাঞ্জলি 45তম কবিতাটি অন্য কী নামে পরিচিত? অপশান এ সাইলেন্ট স্টেপস, অপশান বি মিউজিক অফ নেচার, প্রকৃতির সুর বা সঙ্গীত, অপশান সি হেভি স্টেপস মানে ভীষণভাবে পদক্ষেপ, অপশান বা পদচারণা, অপশান ডি নান অফ দ্য এবং উপরের কোনটি না। তো রাইট অপশান হবে অপশান এ সাইলেন্ট স্টেপস। গীতাঞ্জলি 45 is also known as silent steps. নেক্সট কোয়েশ্চেন, দ্য মিনিং অফ গীতাঞ্জলি ইজ অর্থাৎ গীতাঞ্জলির অর্থ কী? অপশান এ বিউটিফুল সং, খুব সুন্দর গান, অপশান বি স্পিরিচুয়াল কোয়েস্ট, আধ্যাত্মিক অন্বেষণ, অপশান সি সং অফারিংস অর্থাৎ কোনো কিছু অর্ঘ্য আকারে উৎসর্গ করা, অপশান ডি অল অফ দিস উপরের সবকটি। তো এখানে গীতাঞ্জলি বলতে বোঝানো হয়েছে অপশান সি রাইট অপশান, যেটা সং অফারিংস। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। হু ইজ হি ইন দ্য পোয়েম গীতাঞ্জলি 45 অব রবীন্দ্রনাথ ঠেগর? রবীন্দ্রনাথ ঠেগরের লেখা গীতাঞ্জলি 45-এ হি বলতে তিনি কাকে বুঝিয়েছেন? অপশান এ ওয়ার্ডসিপার, একজন উপাসক বা পূজারীও বলতে পারি, অপশান বি এ নেচার লাভার, একজন প্রকৃতিপ্রেমী, অপশান সি দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বর, অপশান ডি আ ফ্রেন্ড, একজন বন্ধু। তো রাইট অপশান হলো বা সঠিক উত্তরটা অপশান সি দ্য অলমাইটি গড। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ডাজ দ্য পোয়েট এম্পাসাইজ থ্রু দ্য রিপিটেশন অফ হি কামস কামস এভার কামস? কেন কবি জোর দিয়েছেন বারংবার এই শব্দগুলির উপর? তিনি আসেন আসেন সব সর্বদা আসেন। অপশান এ দ্য পোয়েট ইজ রেস্টলেস, কবি অস্থির, অপশান বি দ্য অমনি প্রেজেন্স অফ গড অর্থাৎ ঈশ্বর সর্বজ্ঞ অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি সর্বত্র, অপশান সি দ্য সাউন্ড অফ দ্য ফুট স্টেপস মানে শব্দ, পা ফেলার শব্দ বা পদচারণার শব্দ, অপশান ডি নান অফ দিস কোনোটিই না। তো রাইট আনসার অপশান বি দ্য অমনিপ্রেজেন্স অফ গড, এটা বোঝাতে কবি হি কামস কামস এভার কামস রিপিটেশন করেছেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম গীতাঞ্জলি 45 বাই রবীন্দ্রনাথ ঠেগর? গীতাঞ্জলির 45-এর কেন্দ্রীয় ধারণাটা কি? অপশান এ নেচার অ্যান্ড বিউটি, প্রকৃতি এবং সৌন্দর্য, অপশান বি দ্য ইটার্নাল প্রেজেন্স অফ দ্য ডিভাইন এন্টিটি, চিরন্তন বা অনন্ত উপস্থিতি ঐশ্বরিক সত্তার অর্থাৎ ঈশ্বরের, অপশান সি লাভ, অপশান ডি অল অফ দিস উপরের সবকটি মানে এই অপশান তিনটে এবিসি তিনটেকেই বোঝানো হয়েছে। তো রাইট অপশান হলো অপশান বি দ্য ইটার্নাল প্রেজেন্স অফ দ্য ডিভাইন এন্টিটি। চলে যাব নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য প্রেজেন্স অফ গড ডিসক্রাইব ইন গীতাঞ্জলি 45 বাই দ্য পোয়েট রবীন্দ্রনাথ ঠেগর? কবি কিভাবে ঈশ্বরের উপস্থিতি বুঝিয়েছেন? অপশান এ অনলি ইন মোমেন্টস অফ জয়, কেবলমাত্র আনন্দের মুহূর্তে, অপশান বি অ্যাট দ্য টাইম অফ সরো, দুঃখের সময়, অপশান সি ইন এভরি মোমেন্টস অফ জয় অ্যান্ড সরো, প্রত্যেকটি মুহূর্ত আনন্দ এবং দুঃখ, অপশান ডি অল অফ দিস সবকটি। তো রাইট আনসার হবে অপশান সি ইন এভরি মোমেন্টস অফ জয় অ্যান্ড সরো। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, হোয়াট ডাজ দ্য গোল্ডেন টাচ অফ হিজ ফিট ইন্ডিকেট ইন টেগোরস গীতাঞ্জলি 45? রবীন্দ্রনাথের গীতাঞ্জলি 45-এ গোল্ডেন টাচ অফ হিজ ফিট বলতে
কি নির্দেশ করা হয়েছে? অপশন এ ডিভাইন গ্রেস অ্যান্ড জয়াসনেস, ঐশ্বরিক কৃপা বা আধ্যাত্মিক কৃপা এবং আনন্দানুভূতি। অপশন বি মেটেরিয়াল অ্যাসপেক্ট, অর্থাৎ পার্থিব জিনিসপত্র। অপশন সি ওয়েলথ, সম্পদ। অপশন ডি নান অফ দেম, কোনোটি না। তো রাইট আনসার হবে এখানে অপশন এ ডিভাইন গ্রেস অ্যান্ড জয়াসনেস। পরবর্তী প্রশ্ন, হোয়াট মেক্স দ্য পোয়েটস জয় টু সাইন? কবির আনন্দের যে উচ্ছ্বাস বা ঔজ্জ্বলতা কিসের, কোনটার দ্বারা সৃষ্ট, বা কবি কেন আনন্দিত হয়েছেন কোন বিষয়টার জন্য বলতে পারি। অপশন এ দ্য ফ্র্যাগ্রেন্ট ডে অফ সানি এপ্রিল, একটা সুগন্ধ দিন উজ্জ্বল এপ্রিলের বা রৌদ্রোজ্জ্বল এপ্রিলের। অপশন বি দ্য রেইনি গ্লুম অফ জুলাই নাইটস, জুলাই মাসের রাত্রির অর্থাৎ বর্ষার রাত্রির বিষণ্ণতা। অপশন সি দ্য গোল্ডেন টাচ অফ গডস ফিট, ঈশ্বরের সোনালি পদের স্পর্শ অর্থাৎ পায়ের স্পর্শ। অপশন ডি অল অফ দিস, সবকটি। তো এখানে রাইট আনসার হবে অপশন সি দ্য গোল্ডেন টাচ অফ গডস ফিট। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেন থিম অফ গীতাঞ্জলি 45 ইজ, গীতাঞ্জলি 45-এর প্রধান যে বিষয়বস্তুটা। অপশন এ বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। অপশন বি লাভ অ্যান্ড লঙ্গিং, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা। অপশন সি ডিভোশন টু দ্য অলমাইটি গড, সর্বজ্ঞ শক্তিমান ঈশ্বরের প্রতি যে উৎসর্গ। অপশন ডি অল অফ দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো এখানে রাইট আনসার হবে অপশন সি ডিভোশন টু দ্য অলমাইটি গড। পরবর্তী প্রশ্ন, মেনি সং হ্যাভ আই সাং ইন মেনি আ মুড অফ মাইন্ড, হিয়ার দ্য ফ্রেজ মেনি আ সং ইন্ডিকেটস, অনেক গান আমি গেয়েছি বিভিন্ন মানসিক অবস্থায়। এখানে মেনি সং এই ফ্রেজটির দ্বারা কি বোঝানো হয়েছে? অপশান এ পোয়েটস এফোর্ট টু রিচ গড, কবির প্রচেষ্টা ঈশ্বরের কাছে পৌঁছানোর। অপশন বি পোয়েটস হুইমসিক্যাল থটস, কবির খামখেয়ালি চিন্তাভাবনা। অপশন সি হিজ ফেলিওর, তার ব্যর্থতা। অপশন ডি অল অফ দিস, সবকটি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ পোয়েটস এফোর্ট টু রিচ গড। পরবর্তী প্রশ্ন, ইন দ্য ফ্র্যাগ্রেন্ট ডেজ অফ সানি এপ্রিল, ইন দ্য পোয়েম গীতাঞ্জলি 45 সানি এপ্রিল সাজেস্ট। তো এই লাইনটার মধ্য দিয়ে সুগন্ধি একটা উজ্জ্বল এপ্রিলের দিন, এই লাইনটির মধ্য দিয়ে গীতাঞ্জলিতে অর্থাৎ গীতাঞ্জলি কবিতায় সানি এপ্রিল বলতে কি সাজেস্ট করা হয়েছে? অপশান এ প্লিজেন্ট ওয়েদার অফ এপ্রিল, এপ্রিলের একটা মনোরম আবহাওয়া। অপশান বি ফ্রুটফুলনেস, অর্থাৎ ফলে ফুলে পরিপূর্ণ যে বিষয় সেটা। অপশান সি ইউথ অ্যান্ড জুভেনাইল, তোর তারুণ্যের কথা বলা হয়েছে। অপশান ডি আর সানি ডে। তো রাইট আনসার সানি এপ্রিল সাজেস্ট ইউথ অ্যান্ড জুভেনাইল। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। ইন দ্য রেনি গ্লুম অফ জুলাই নাইটস, হোয়াট কাইন্ড অফ অ্যাটমসফিয়ার ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব থ্রু দিস লাইন? জুলাই মাসের রাত্রি, বর্ষার যে বিষণ্ণ রাত্রি, এই লাইনটার মধ্য দিয়ে কবি কী ধরনের পরিবেশের বর্ণনা দিয়েছেন? অপশান এ আ চেয়ারফুল অ্যান্ড ভাইব্র্যান্ট, একটা হর্ষোল্লাস যে বিষয় সেটা। অপশান বি আ ডার্ক অ্যান্ড মেলানকলি, অর্থাৎ অন্ধকার এবং বিষণ্ণতার। অপশান সি এ ব্রাইট অ্যান্ড সানি, একটা উজ্জ্বল এবং রোদ ঝলমলে পরিবেশের। অপশান ডি নান অফ দিস, কোনোটি না। তো এখানে রাইট অপশান হবে অপশান বি আ ডার্ক অ্যান্ড মেলানকলিক অ্যাটমসফিয়ার। পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর ইউজেস সরো আফটার সরো ইন গীতাঞ্জলি 45 টু ইন্ডিকেট, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সরো আফটার সরো এই ফ্রেজটি গীতাঞ্জলি 45-এ ব্যবহার করেছেন কি নির্দেশ করতে? অপশান এ সরো ডিউ টু পার্সোনাল লস, ব্যক্তিগত কোনো কিছু হারানোর দুঃখ। অপশন বি ইমোশনাল স্ট্রাগল, অর্থাৎ আবেগীয় যে লড়াইটা বা দ্বন্দ্বটা, মানসিক দ্বন্দ্ব বলতে পারি। অপশন সি ডিপ্রেশন, হতাশ। আর অপশন ডি অল অফ দি, সবকটি। তো এখানে রাইট অপশন হবে অপশন বি ইমোশনাল
স্ট্রাগল। তো সরবটা সরো বলতে কবির ইমোশনাল স্ট্রাগলকেই বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর draws imagery in গীতাঞ্জলি 45 ফ্রম। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 45তম কবিতা গীতাঞ্জলির কিসের উপমা, কোথা থেকে উপমা সংগ্রহ করেছেন? অপশান এ রিলিজিয়াস বুকস, ধর্মীয় গ্রন্থ থেকে। অপশান বি নেচার অ্যান্ড সিজন, প্রকৃতি এবং ঋতু থেকে। অপশান সি অ্যানসিয়েন্ট মাইথোলজি, প্রাচীন পুরাতত্ত্ব থেকে। অপশান ডি নান অফ দেম, কোনোটিই না। তো সঠিক উত্তর হবে অপশান বি নেচার অ্যান্ড সিজন। তিনি এখানে বিভিন্ন নেচার সিজনের নাম উল্লেখ করেছেন, যেমন রেইনি সিজন, অর্থাৎ স্প্রিং বা সামারের কথাও তিনি বলেছেন। পরবর্তী প্রশ্ন, হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য ফ্রেজ দ্য থান্ডারিং চ্যারিয়ট অফ ক্লাউডস? থান্ডারিং চ্যারিয়ট অফ ক্লাউডস এই ফ্রেজটির মধ্যে তিনি কোন লিটারারি ডিভাইস ব্যবহার করেছেন? অপশান এ মেটাফোর, রূপক। অপশান বি পার্সনিফিকেশন অর্থাৎ ব্যক্তিত্বারোপ। অপশান সি সিমিলি উপমা। অপশান ডি অ্যালিটারেশন অনুপ্রাস। তো এখানে সঠিক উত্তর হলো অপশান এ মেটাফোর, তিনি রূপকের ব্যবহার করেছেন। পরবর্তী প্রশ্ন, অন দ্য থান্ডারিং চ্যারিয়ট অফ দ্য ক্লাউডস হি কামস এভার কামস, থ্রু দিস লাইন দ্য পোয়েট ইউজেস দ্য ইমেজারি অফ। এই লাইনটার মধ্য দিয়ে কবি কোন ইমেজারি ব্যবহার করেছেন? তো অপশান এ দেখে নেওয়া যাক অপশানগুলি। অপশান এ পিসফুল অ্যাটমসফিয়ার, একটা শান্তিপূর্ণ পরিবেশ। অপশান বি মেজেস্টিক অ্যান্ড পাওয়ারফুল অ্যারাইভাল, একটা জাঁকজমকপূর্ণ এবং অ্যারাইভাল অর্থাৎ আগমন, জাঁকজমকপূর্ণ আগমন। অপশান সি জেন্টাল সাওয়ার, একটা স্নিগ্ধ বা শান্ত বৃষ্টি, এক পশলা। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটি না। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি এ মেজেস্টিক অ্যান্ড পাওয়ারফুল অ্যারাইভাল। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও।